বাব্বা, বদমেজাজি ইয়াস কিনা বউ পাগল ইয়াসে পরিণত হয়েছে। তা প্রেম ভালোবাসা তো ভালোই চলছে। আমি চাচু হচ্ছি কবে? উজ্জ্বলের কথায় ইয়াস ঘুরে তাকালো উজ্জ্বলের দিকে। আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে এসে বলল, খুব শীঘ্রই। উজ্জ্বল হাসলো কেবল, চলে গেল নিজের রুমে। ইয়াস বসে আছে সোফায়, ফোন ঘাঁটছে নিজের। কখন কাশপিয়া ওয়াশরুম থেকে বেরোবে তারই হয়তো অপেক্ষা করছে এত সময় ধরে। উজ্জ্বলের নাম্বারটা থেকে কল আসছে বারবার। ইয়াস ভাবলো দরকারি কিছু বলবে, তাই পা বাড়লো বাইরে যাবে বলে। ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ালো কাশপিয়া। পরনে পেটিকোট আর ব্লাউজ ছাড়া আর কোনো কিছুই নেই কাশপিয়ার। ইয়াসের দিকে তাকিয়ে বোকার মতো হাসছে সে। ইয়াসের রাগ লাগছে কাশপিয়ার এমন আচরণে। দ্রুত দরজাটা আটকে দাঁড়িয়েছে কাশপিয়ার কাছে। তারপর মেজাজ দেখিয়ে পড়ল ইয়াস, জামা কাপড় নেই তোমার, এসব কি? কাশপিয়া হাতে ইয়াসের দেওয়া শাড়িটা নিয়েই দাঁড়িয়েছিল এতক্ষণ। ইয়াসের এমন রাগান্বিত চেহারা দেখে শাড়িটা ছুঁড়ে ফেললো বিছানায়। তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, বলল অভিমান করে, সমসময় ওভাবে বকাঝকা করেন কেন? আমাকে এখন আর ভালো লাগে না তাই? ইয়াস চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস ছাড়ল। তারপর মনে মনে বকলো নিজেকেই। মাঝে মধ্যে সে যে কেন এমন করে সে নিজেও জানে না। কাশপিয়ার যে অভিমান হয়েছে বুঝলো ইয়াস, তাই পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল ওকে। বলল, যে শাসন করে সেই তো বেশি ভালোবাসে উপমা। তাই ভালোবাসি কথাটা মুখে বলতে হয় না বারবার। ভালোবাসি না বললেও তোমাকে যে আমি ভালোবাসি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। তুমি আমার সূচনায় ছিলে, আর শেষ নিঃশ্বাসেও তুমিই থাকবে। আমি তোমাকে ভালোবাসি উপমা, নিজের সবটুকু দিয়েই ভালোবাসি। আমি চাই তুমি কেবল আমার হয়ে থাকো। তোমার ভাবনা, ভালোবাসা সবটাই হোক আমাকে ঘিরে। তাই তো এত আগলে রাখি তোমায়। শান্ত হলো কাশপিয়া, তাকালো ইয়াসের মুখ পানে। মনে মনে নিজের উপরেই রাগ হলো কাশপিয়ার। ও বারবার না বুঝেই কেন ভুল ভাবে ইয়াসকে। ইয়াস শক্ত করিয়ে জড়িয়ে ধরল কাশপিয়াকে। কাশপিয়াও নিজের মাথাটা রাখলো ইয়াসের বুকে। ভুল বোঝাবুঝি মিটে গেল দুজনের। কিছু সময় না যেতেই হইচই শুরু হয়ে গেল নিচে। আর সেটা কানে এলো ইয়াস আর কাশপিয়া দুজনেই। কাশপিয়ার রুমে বসতে বলে ইয়াস নিচে নামলো কি হয়েছে সেটা জানবে বলে। তারপর উজ্জ্বলের কাছে সবটা শুনে বুঝলো বাড়ির আশেপাশে ঈশানকে দেখা গেছে। সিমি সহ অন্যরাও দেখেছে। রাগ হলো। ইয়াসের ফর্সা চেহারাটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল ইয়াস। পিছু পিছু গেল উজ্জ্বল। কাশপিয়াদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। হয়তো আরও কিছুদিন এখানে থাকবে, তারপর আবার লন্ডন ব্যাক করবে ওরা। আজকে কাশপিয়া সকাল থেকেই রান্নাঘরে শাশুড়িকে সাহায্য করছে সকল কাজে। আর ঠিক তখনই আপিয়া বলে উঠল, তোমাকে এসব করতে হবে না কাশপিয়া। তুমি আমার ভাইয়ের একমাত্র আদরের বউ। এসব করছো জানলে সে আমাদের গর্দান নেবে। তুমি বরং আমাদের পুপি ডাক শোনানোর দায়িত্বটা পালন করো। শেষের কথাটায় কিছুটা লজ্জা পেল কাশপিয়া। সুফিয়া বেগমও মুচকি হাসলেন মেয়ে বৌমার কথা শুনে। কাশপিয়ার চোখ গেল দরজার দিকে। মমি এসে দাঁড়িয়েছে অসহায়ের মতো। কাশপিয়ার কেমন মায়া হলো ওকে দেখে। কাছে গিয়ে কোলে নিল মমিকে। আফিয়া আর সুফিয়া বেগমের কথা মেনে যেতে শুরু করলো নিজের রুমের দিকে। রুহির রুমের পাশ দিয়েই যাচ্ছিল কাশপিয়া। দরজাটা খোলা দেখে চোখ গেল নিস্তব্ধ রুমটার দিকে। হাতে হাতে পা জোড়া থেমে গেল ওর। দরজায় লাগানো পর্দাটা ধরাতেই দেয়ালে টাঙানো রুহির ছবিটায় চোখ আটকে গেল ওর। আস্তে আস্তে হেঁটে গিয়ে দাঁড়ালো ছবিটার সামনে। রুহি শ্যামলা মুখে মন ভোলানো সেই হাসিটা আবারও দেখল কাশপিয়া। নিঃসন্দেহে রুহিকে নাম দেওয়া যায় মায়াবতী। এত অতি সুন্দর মেয়েটাকে ইয়াস এত অবজ্ঞা করলো ওর জন্য। মাঝে মধ্যে এগুলো ভাবলে মনে হয় রুহি সত্যিই বলতো কাশপিয়া ভাগ্যবতী। দেয়ালে টাঙানো রুহির ছবিটায় হাত দিয়ে ছুঁয়ে দেখলো কাশপিয়া। ও নেই ভাবতে বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। সেদিন যদি কোনোভাবে রুহির জায়গায় কাশপিয়া গিয়ে দাঁড়াতো, আর কোনোভাবে যদি বেঁচে যেত রুহি, হয়তো মেয়েটার অপূর্ণ ইচ্ছেগুলো কিছুটা হলেও সত্যি হতো। সিমির ডাকে ধ্যান ভাঙল কাশপিয়ার। তারপর নিজেকে স্বাভাবিক করে বেরোলো রুহির রুম থেকে। যার আগে পুরো রুমটাকে চোখ বুলিয়ে গেল সে। ঈশানকে পাগলের মতো খুঁজে যাচ্ছে ইয়াস। ওর নামটা মাথায় এলের আগে রক্তিম বর্ণ ধারণ করছে ওর চোখ দুটো। ঈশানকে নিজে হাতে না মারতে পারলে শান্তি পাবে না সে। আর এগুলো ভাবতে ভাবতে পারিবারিক অবস্থানের দিকে যাচ্ছিল ইয়াস। আজকে একবার ঘুমন্ত পরীকে দেখে আসবে সে। রুহি কবরের সামনে আসতেই থমকে দাঁড়ালো ইয়াস। ওর উপস্থিতি টের পেয়েই কেউ একজন দৌড়ে চলে গেল ওখান থেকে। ইয়াসের সন্দেহ হলো, মনে হলো লোকটাকে আগেও দেখেছে। তাই কিছু না ভেবেই পিছু নিল ইয়াস। কিছু দূর যেতেই সুফিয়া বেগমের সাথে ধাক্কা লাগলো ইয়াসের।
ওনার চিন্তিত মুখটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ইয়াস, কি হয়েছে আম্মু? আমার উপমা ঠিক আছে? সুফিয়া বেগমে কেমন লাগছে ইয়াসকে এখানে দেখে? ভয়ে হাত পা কাঁপছে ওনার, তবুও নিজেকে সামলে নিয়ে বললেন, না না মানে হ্যাঁ ঠিক আছে, উপমা ঠিক আছে। ইয়াস তখন বলল ভ্রুকুচকে, তাহলে এই অসময়ে এখানে আসলে যে? আমি যে এখানে আসছি সেটা তো তোমাকে আগেই বলে আসলাম। কি উত্তর দেবেন বুঝতে পারলেন না সুফিয়া বেগম। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বললেন, এমনি ইয়াস, তুমি পুলিশের মতো জেরা করছো কেন?" ইয়াস তখন বলল, "কারণ আছে তাই। তুমি ইথানের সাথে দেখা করতে এখানে এসেছো, তাই না আম্মু?" ছেলের কথায় কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। ইয়াস বুঝলো কি করে বিষয়টা? মায়ের থমথমে মুখখানা দেখে বুঝতে আর বাকি নেই ইয়াসের। তার আন্দাজটা তাহলে ঠিক। ইয়াসের রাগ হলো প্রচণ্ড। এত কিছু পরেও ঈশানের প্রতি ওর মায়ের মায়া কমেনি। ছেলের রাগান্বিত মুখশ্রীর দিকে তাকিয়ে আছেন সুফিয়া বেগম। সামনের রাস্তা ধরে ইয়াস যেতে চাইলে উনি থামিয়ে দিয়ে পরপর হাত ধরে বললেন, ইয়াস, ঈশান রুহিকে মারেনি ইয়াস। রুহি তো ওর বোন, কিভাবে ওকে মারবে বল? সুফিয়া বেগমের কথায় ইয়াস এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল মায়ের থেকে। রেগে কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল উজ্জ্বলের চোখের ইশারায়। ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। আস্তে ধীরে সুফিয়া বেগমের পাশে এসে দাঁড়ালো। তারপর রাগান্বিত স্বরে বলল ওনাকে, আপনার আবেগ আপনি নিজের কাছেই রাখুন চাচি। ক্যাপে সিসিটিভি ফুটেজে দেখে আমি আন্দাজ করেছি ওটা ঈশানী। আর দেশেও পুলিশ ওকে খুঁজছে, সেজন্য তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ও। ও এসে যেই না মন ভোলানো কথা বলল, আর আপনি গলে গেলেন। আমার অসুস্থ বোনটাকে মেরে ফেলেছে ও। আপনি যদি ও ছটফটানি দেখতেন তাহলে বুঝতেন কতটা কষ্ট পেয়ে মারা গেছে আমার বোন। আমার বোনের জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে কি আপনি ওভাবেই মায়া দেখাতেন? কিছু বললেন না সুফিয়া বেগম, বলার ভাষা ওনার নেই। সত্যিই তো, এখানে মিথ্যা কথায় এত প্রমাণ পাওয়ার পরেও তিনি বিশ্বাস করে নিলেন ও কিছু করেননি। না না, উনি ভুল। কিন্তু ঈশানের প্রতি যে আলাদা মায়া কাজ করে। শতবার ভুল করেও কাছে এসে আম্মু বলে ডাকলেই ওনার মন গলে যায়। ইয়াস আর উজ্জ্বল আর না দাঁড়িয়েই দুজনেই ছুটল রেল স্টেশনের রাস্তাটা ধরে। সুফিয়া বেগম পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ওখানে। তারপর আবারও হাঁটতে শুরু করলেন ওদের সাথে। ওরা কিছু দূর যেতেই ঈশানকে পেয়ে গেল ইয়াস। ঈশান দাঁড়িয়ে আছে রেল লাইনে। অন্যদিক থেকে ঝনঝন শব্দ তুলে এগিয়ে আসছে ট্রেন। ইয়াস বুঝলো ঈশান হয়তো আত্মহত্যা করতে চাইছে, কিন্তু ইয়াসের যে ইচ্ছে করছে ওকে ইচ্ছে মতো মারতে, মারতে মারতে মেরে ফেলতে, ওকে থেকে থেকে মৃত্যুর স্বাদ দিতে। ইয়াস এগিয়ে যাচ্ছিল ঈশানের দিকে। উজ্জ্বল ওর হাতটা ধরে নিল, চোখের ইশারায় বাধা দিল যেতে। সুফিয়া বেগমও লক্ষ্য করলেন সবটা। তাই সুফিয়া বেগম চিৎকার দিয়ে ডেকে উঠলেন ঈশানকে, ঈশান চলে আয় বাবা, ট্রেন আসছে। মায়ের ডাকে ঈশান নিষ্পান চোখে তাকালো মায়ের দিকে। মৃত্যু অতি সন্নিকটে বুঝতে পারল সে। তবুও ঠোঁটের হাসি এনে বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে,